গতকালকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান ক্র্যাশের ঘটনা ঘটেছে, একটা F7 সিরিজের ফাইটার জেট ক্র্যাশ হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং পীড়াদায়ক। সেখানে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে সেগুলো দেখার মতো দৃশ্য নয়। আমি নিজেও অনেক দৃশ্য 2-3 সেকেন্ডের বেশি দেখতে পারিনি। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনায় যারা ভুক্তভোগী হয়েছেন, যাদের পরিবারের স্বজনদেরকে হারিয়েছেন বা আহত হয়েছেন, তাদের সকলের প্রতি গভীর শোক জ্ঞাপন করছি এবং মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি তিনি যেন সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং যারা এখনো জীবিত রয়েছেন সকলকে সুস্থ করে তোলেন। এই ঘটনা নিয়ে আমরা অনেকটা আবেগী হয়ে পড়ছি। আমাদের অতি আবেগের কারণে আমরা বেশ কিছু বাস্তব ঘটনাকে আড়াল করার সুযোগ করে দিচ্ছি বা আমরাই আড়াল করে ফেলছি। আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু কঠোর কথা বলবো, যেগুলো স্রোতের বিপরীতে অনেকের খারাপ লাগতে পারে, গালিও দিতে পারে না, কিন্তু আমি সবসময় বাস্তবতার পথে চলেছি। আবেগ দিয়ে চলাটা আমার কাজ নয়। আমি আজকেও বাস্তবতার ভিত্তিতে কথা বলবো। প্রথমত আলাপ করা যায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে নিয়ে। তৌকির সম্পর্কে বলা হচ্ছে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গিয়েছেন এই বিমানটাকে জনমানব শূন্য একটা জায়গায় নিয়ে যেতে, যে কারণে একটা বোতামে টিপ করলেই তিনি সেই বিমান থেকে বেরিয়ে আসতে পারতেন, কিন্তু তিনি ইনজেক্ট করেননি। তিনি তার জীবন উৎসর্গ করে দিয়েছেন মানুষের জীবন বাঁচানোর জন্য। সোশ্যাল মিডিয়াতে একটা ফুটেজ ভেসে বেড়াচ্ছে যেখানে দেখা যাচ্ছে একটা বিমান ফ্লাই অবস্থায় আগুন ধরে গিয়েছে এবং তারপরে আছড়ে পড়ছে, সেই মুহূর্তে একটা ইনজেক্ট হয়েছে। সেখানে স্পষ্ট বাংলা ভাষায় কথা বলতে শোনা যাচ্ছে, আগুন লেগেছে, আগুন লেগে গিয়েছে। যাই হোক, এই ঘটনা যদি গতকালকের ঘটনা হয়ে থাকে তাহলে তৌকির সেখানে ইনজেক্ট করেছেন অথবা তিনি করেননি, এটা অন্য কোনো ভিডিও ফুটেজ। যেটাই হয়ে থাকুক, তৌকির শেষ পর্যন্ত চেষ্টা করেছেন তিনি বিমানটাকে একটা নিরাপদ স্থানে নিয়ে তারপরে ক্র্যাশ করানোর জন্য, কিন্তু সেটা তিনি পারেননি। তিনি তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এখন এই বিষয়টা নিয়ে আমরা যে অতি আবেগী হচ্ছি, একটা বোতামে টিপ করলেই তিনি তার জীবনকে বাঁচিয়ে ফেলতে পারতেন, তিনি মানুষের কথা চিন্তা করেছেন, তিনি মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, এগুলো আবেগী আলাপ। বাস্তবতা হচ্ছে তার ইনজেক্ট করার, ফ্লাই করা অবস্থায়, বিমান ফ্লাই করা অবস্থায় ইনজেক্ট করার কোনো অপশন তার হাতে নেই। যদি তিনি ইনজেক্ট করেন তাহলে তিনি আজীবন জেলে পচে মরবেন। যে ভয়াবহ ডিজাস্টার ঘটেছে, এই ডিজাস্টারের মুখে একটা প্লেনকে ফেলে দিয়ে যদি পাইলট ইনজেক্ট করে, সেই পাইলটের আর বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তাকে আজীবন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থাকতে হবে, সেখানে পচে মরতে হবে। একজন পাইলট তার শেষ চেষ্টাটুকু দিয়ে মানুষের জীবন রক্ষা করবেন, সেটা হচ্ছে তার দায়িত্ব, এটা তার এগ্রিমেন্ট। শুধুমাত্র পাইলট নয়, সশস্ত্র বাহিনীর যে কোনো একজন সৈনিকেরও এরকম এগ্রিমেন্ট থাকে। তিনি এই দেশের জন্য তার জীবন উৎসর্গ করে দেবেন, এই দেশকে রক্ষা করতে, দেশের মানুষকে রক্ষা করতে। তার শেষ জীবনটুকু থাকা পর্যন্ত, তার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তিনি লড়াই করে যাবেন, চেষ্টা চালিয়ে যাবেন। একজন সাধারণ সৈনিক যখন জয়েনিং লেটারটা পান, তিনি তখন তার নিজের জীবনকে রাষ্ট্রের জন্য তখনই সঁপে দেন। আমরা আমাদের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা এই যে সশস্ত্র বাহিনীর পিছনে ব্যয় করি, কেন করি? তারা আমাদের এই দেশকে রক্ষা করবেন। এই দেশকে রক্ষা করতে গিয়ে তারা তাদের জীবন পর্যন্ত দিয়ে ফেলতে পারেন, সেজন্য আমরা তাদেরকে সম্মান করি, এটা তাদের নৈতিক দায়িত্ব। এবার যদি তৌকির সেখানে এই বিমানকে বিপদের মুখে ফেলে রেখে ইনজেক্ট করতেন, তাহলে আমরা যারা তাকে জাতীয় বীর বলছি, আমরাই এবার তাকে ভিলেন বলতাম। এই পুরো ঘটনার জন্য, এতগুলো মানুষের প্রাণনাশের জন্য তাকে দায়ী করতাম, তাকে গালাগালি করতাম, আমরাই তার বিচার চাইতাম। আমাদের কারণেই তাকে মৃত্যুর আগ পর্যন্ত কারাগারে থাকতে হতো। আমরা তার সরাসরি ফাঁসি চেয়ে ফেলতাম, এটা আমরাই করতাম। সুতরাং এই ভদ্রলোকের হাতে বা যারাই বিমান উড্ডয়ন করেন তাদের হাতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করা ছাড়া আর কোনো অপশন নেই। এটা তাদের দায়িত্ব, এটা তাদের এগ্রিমেন্ট, পাশাপাশি নৈতিকতার একটা ব্যাপার। এই নৈতিকতার কারণেই আমরা তাকে জাতীয় বীর বলছি, আমরা তাকে শ্রদ্ধা করছি, সম্মান করছি। তিনি ইনজেক্ট করে বেরিয়ে আসলে কারাগারে বসে ধুকে ধুকে মরতেন এবং গ্লানি নিয়ে মরতেন, পরাজয়ের গ্লানি নিয়ে। আর আজকে আমরা তাকে জাতীয় বীর হিসেবে সম্মান করছি, কিন্তু এটা নিয়ে অতি আবেগী হয়ে আমরা যা করছি সেটার মাধ্যমে আমরা অনেক বাস্তবতাকে আড়াল করে ফেলছি।
এই ফাইটার জেটটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সেগুলো তদন্ত করে দেখা দরকার, নাকি আমাদের বিমান বাহিনীর প্রশিক্ষণে কোনো ভুল রয়েছে, যে ভুলের কারণে তৌকির কোনো ভুল করেছেন, যে ভুলে বিমানটি ভূপতিত হয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটা খতিয়ে দেখা দরকার। যদি কোনো ধরনের প্রশিক্ষণে ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল সংশোধন করার সুযোগ এখান থেকে আসবে। কিন্তু আমরা যদি অতি আবেগে এই ঘটনাগুলোকে আড়াল করে ফেলি তাহলে আরো একটা মারাত্মক ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে। 54 বছর পূর্বে স্বাধীন হওয়া আমাদের দেশ বাংলাদেশ, যে বাংলাদেশ নাকি গত 16 বছরে উন্নয়নের রোল মডেল হয়ে গিয়েছিল। উন্নয়নের রোল মডেল হওয়া একটা দেশে, 54 বছর পূর্বে স্বাধীন হওয়া একটা দেশে মিড অফ 60-র দিকের যে বিমানগুলো, সেই বিমানগুলো বিমান বাহিনীতে এখনো কেন সচল রয়েছে সেগুলো আমাদের জানা দরকার। এই 54 বছর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বিমান বাহিনীর বহরে 44টি সামরিক বিমান রয়েছে, যার মধ্যে 8টি মিগ-29। এই 8টি মিগ-29 বিমানের 20টি যন্ত্রের মধ্যে 6টি যন্ত্র সচল রয়েছে, বাকিগুলো সব বিকল। এবং বলা হচ্ছে এই যে মিগ-29 8টি বিমান ক্রয় করা হয়েছে, এগুলো জাস্ট প্রদর্শনের জন্য, যে আমরা উন্নয়নের রোল মডেলে পৌঁছে গিয়েছি। এগুলোতে শুধু বিমানের কেচিং এসেছে, বিমান উড্ডয়ন করা যাবে, কিন্তু বিমান থেকে যে সমস্ত সমরাস্ত্র ব্যবহার করার কথা সেই অস্ত্রগুলো সরবরাহ করা হয়নি। ভারত সেই অস্ত্র সরবরাহ না করার জন্য চাপ দিয়েছে, সেজন্য প্রদর্শনীর জন্য মাত্র বিমান কিনেছে। এমনকি দুটো সাবমেরিন কেনা হয়েছিল চীন থেকে, যেগুলো যে কোনো মুহূর্তে ডিটেক্ট করা যাবে সেই রকম পুরনো অকেজো সাবমেরিন, সেগুলো নিয়েও ভারত চরম আপত্তি তুলেছিল। এর বাইরে বিমান বাহিনীতে সংযুক্ত রয়েছে 36টি বিমান, যেগুলো চেংদু এয়ারক্রাফটের J7 সিরিজের, J7 F7 BGI, এই সবগুলো একই বিমান। 1962 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সারা জাগানো দ্বিতীয় প্রজন্মের বিমান মিগ-21, সেটা লাইসেন্স নিয়ে চীনা এয়ারক্রাফট চেংদু এয়ারক্রাফট তারা এই J7 F7 সিরিজের বিমানগুলো তৈরি শুরু করে। 1964 সাল থেকে এই বিমানগুলো তারা সেল করা শুরু করে। যে বিমানগুলো 2013 সাল থেকে তারা বিক্রি বন্ধ করে দিয়েছে, যদিও তাদের বহরে এবং পাকিস্তানের বহরে এই বিমানগুলো এখনো কিছুটা সংযুক্ত রয়েছে। সেই চেংদু এয়ারক্রাফট 2013 সালে যে তাদের J7 সিরিজের বিমানগুলো বিক্রয় বন্ধ করে দিয়েছে, সেই বিক্রয় বন্ধের আগে বাংলাদেশকে 16টি বিমান দিয়েছে। 2010-11 সালের অর্থ বছরের বাজেটে এই বিমান ক্রয়ের বাজেট ধরা হয়। এই বিমান ক্রয়ের বাজেট ধরার পরে চীনের সাথে যে চুক্তি হয়েছে 2010-11 সালে, সেই চুক্তি বাস্তবায়ন করতে 2013 সাল পর্যন্ত সময় নিয়েছে চীন। সেই চুক্তি বাস্তবায়নের পরে 16টি বিমান বাংলাদেশের হাতে হস্তান্তর করে চেংদু এয়ারক্রাফট এই J7 সিরিজের যাত্রা বন্ধ করে দেয়। অকেজো বিমানগুলোকে বাংলাদেশে ধরিয়ে দেওয়া হয়েছে। সেই অকেজো বিমানগুলো আমাদের বিমান বাহিনীর বহরে এখনো সংযুক্ত এবং সেগুলো দিয়ে আমরা প্রশিক্ষণ চালাচ্ছি। কেন? এই প্রশ্নগুলো আমাদের তুলতে হবে। এই বিমান ইতিপূর্বে আরো দুটো দুর্ঘটনার শিকার হয়েছে, 2008 সালে এবং 2013 সালে খুব সম্ভবত। এই বিমানগুলোকে অচিরেই অপসারণ করতে হবে। বিগত দিনে যে অপকর্মগুলো হয়েছে, যে লুটতরাজ হয়েছে, সেগুলো খুঁচিয়ে খুঁচিয়ে বের করতে হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার যে ইতিপূর্বে J17 থান্ডার 4.5 জেনারেশনের বিমান এবং চীনের চেংদু এয়ারক্রাফটের J10C বিমান করার আলাপ করেছে, সেগুলোর আলাপচারিতা কতদূর সেটা নিয়ে আমাদের আলাপ করতে হবে। বর্তমান আধুনিক বিশ্বে সারা পৃথিবী 5th জেনারেশনের বিমান ব্যবহার করছে, সেখানে আমরা এখনো 4.5 জেনারেশনের বিমান ক্রয় করতে পারিনি। পৃথিবীতে অনেক দেশে উন্নত 4.5 জেনারেশনের বিমান রয়েছে। ফ্রান্সের রাফাল বিমান রয়েছে, যদিও সেটা অত্যন্ত এক্সপেন্সিভ, এবং এগুলোর সাথে টক্কর দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 বিমান রয়েছে 4th জেনারেশনের, কিছুটা পিছিয়ে জেনারেশন অনুযায়ী। তবে এই 4.5 জেনারেশনের যতগুলো বিমান রয়েছে, ফ্রান্সের রাফাল বিমান কিংবা চীনা J10C অথবা চীন এবং পাকিস্তানের যৌথ উদ্ভাবনে তৈরি J17 থান্ডার, এই যে 4.5 জেনারেশনের বিমানগুলো, সেগুলিকে টক্কর দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 বিমান এখনো পারফেক্ট। তবে F-16 বিমান ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা রয়েছে। তাদের জিসুমিয়া চুক্তি রয়েছে, সেই চুক্তিতে স্বাক্ষর করতে হবে। এরপরও এরা বিভিন্ন সময় এই বিমান ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে পারে। পাকিস্তানের হাতে 66টি F-16 বিমান রয়েছে। ভারতের সাথে যুদ্ধের সময় সেই বিমানগুলো ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরবর্তীতে তারা চীনের সেই
JF-17 থান্ডার, চীন পাকিস্তানের উদ্ভাবনে তৈরি JF-17 থান্ডার এবং চীনা চেংদু এয়ারক্রাফটের জেটেন্সি এগুলো ব্যবহার করেছে। রাফাল বিমান খুবই এক্সপেন্সিভ, সেটার তুলনায় আমরা সেই অর্ধেক বাজেটে আমরা চেংদু এয়ারক্রাফটের জেটেন্সি বিমান কিংবা JF-17 থান্ডার বিমান কিনতে পারি, যেগুলো মাল্টি রোল বিমান, যেগুলো লেজার গাইডেড মিসাইল অ্যাটাক এবং জিপিএস ট্র্যাকার সিস্টেমে মিসাইল অ্যাটাকের ক্ষেত্রে সক্ষমতা বহন করে। পাশাপাশি এয়ার টু এয়ার, এয়ার টু সার্ভিস উভয় সিস্টেমে তারা আক্রমণ করতে পারে। রাডার সিস্টেম অত্যন্ত উন্নত প্রযুক্তির। এই ধরনের 4.5 জেনারেশনের বেশ কিছু মাল্টি রোল বিমান আমাদের বিমান বাহিনীতে সংযুক্ত করতে হবে এবং পুরনো মুরিড 3 মার্কা যে সমস্ত বিমানগুলো রয়েছে, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের যে সমস্ত বিমানগুলো রয়েছে, সেগুলোকে অচিরেই অবসরে পাঠাতে হবে এবং MiG-29 এর যে সমস্ত ইঞ্জিনগুলো অচল রয়েছে সেগুলোকে সচল করা, পাশাপাশি সেগুলোতে যথাযথ অস্ত্র সরবরাহের ব্যবস্থা করতে হবে। আমাদের রাডার সিস্টেমকে উন্নত করতে হবে। এই সমস্ত বিষয়ে যে সমস্ত ত্রুটি রয়েছে, আমাদের সামরিক বাহিনীর প্রশিক্ষণে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে এবং আলোচনার মাধ্যমে এগুলোকে সমাধান করতে হবে। আমরা আবেগে আপ্লুত হয়ে যে সমস্ত আজগুবি কথাবার্তা বলছি, সেগুলো বাদ দিয়ে আমাদের এই বাস্তবতার দিকে ধাবিত হতে হবে। আমাদের আলোচনা করতে হবে গত 17 বছরে সামরিক ব্যবস্থাপনায় কি ধরনের বাজেট হয়েছে, সেই বাজেটগুলো কোথায় কোথায় ব্যবহার হয়েছে। আমাদের আলোচনা করতে হবে আমাদের সামরিক সক্ষমতা এতটা দুর্বল করে কি দরকার ছিল আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরির জন্য 3,500 কোটি টাকা খরচ করা। আমাদের আলোচনা করতে হবে বিগত বছরগুলিতে আমাদের রাডার সিস্টেম কেন আপডেট করা হয়নি। আমাদের আলোচনা করতে হবে গত 1 বছরে আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে অন্তর্বর্তীকালীন সরকার কি ভূমিকা রাখতে পেরেছে। আমরা এই সমস্ত আলোচনায় থাকি। আমরা এই সমস্ত আলোচনায় থেকে আমাদের আবেগী আলোচনাগুলোকে বর্জন করি, যেটা আগামীর বাংলাদেশকে আরো শক্তিশালী করে তুলবে। যে চাপগুলো, যে আলোচনাগুলো আমাদের সরকারগুলোকে বাধ্য করবে আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে, সেই আলোচনাগুলো করে সেই চাপগুলো আমরা সরকারকে প্রয়োগ করি। আমরা অহেতুক আবেগ প্রদর্শন থেকে বিরত থাকি।